ওয়েলকাম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব যে পিসিআর কি এবং পিসিআর কিভাবে করে এর একটা বেসিক আইডিয়া আমরা নেওয়ার চেষ্টা করব এখান থেকে। আমি পিসিআর সম্পর্কে এত বিশদ জানিও না, আমি জাস্ট এখানে আলাপ আলোচনা করবও না, আমি জাস্ট পিসিআর এর গল্প বলতে আসছি। আমি দেখাবো যে পিসিআরটা কিভাবে করে এবং পিসিআর এর মেইন প্রিন্সিপালটা কি এবং কি কি রিকোয়ারমেন্ট নর্মালি লাগে। তো আমরা দেখি যে পিসিআর জিনিসটা আসলে কি। আমরা শুরু করি। পিসিআর মানে হলো পলিমারেজ চেইন রিয়াকশন। আমি এখানে লিখে রেখেছি, পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন। এখানে পিসিআর বোঝানোর আগে আমাদের একটা ছোট্ট জিনিস সম্পর্কে আমরা সবাই সবাই জানি, সেটা হচ্ছে জেরক্স মেশিন কিংবা ফটোকপি মেশিন। ফটোকপি মেশিন, ফটোকপি মেশিনের কাজ কি? এর কাজটা হচ্ছে, আমি যদি এখানে এখানে যদি আমি একটা পিস অফ পেপার দেই, এই পেপারটাকে সে কপি করবে। কয়টা কপি করবে? আমি এখানে বাটন থাকে, আমি ধরলাম 10টা কপি করব। সো এই ফটোকপি মেশিনটা কি করবে? আমার এই গিভেন পেপারটাকে সে 10টা কপি করে দিবে এবং 10টা কপি সিমিলিয়ার হবে, একই রকম দেখতে হবে। ওইখানে যা লেখা আছে এখানেও একই রকম লেখাই থাকবে। সো এটা হচ্ছে ফটোকপি মেশিনের কাজ। আমাদের পিসিআর মেশিনটাও কাজ করে একইভাবে, কিন্তু মেইন পার্থক্যটা হচ্ছে পিসিআর মেশিনে আমরা পেপার ইউজ করি না, পিসিআর মেশিনে ইউজ করি ডিএনএ। ডিএনএ আমরা জানি যে আমাদের বংশগতির ধারক এবং বাহক বা জেনেটিক হেরিডিটি বহন করে। প্রত্যেকটা অ্যানিমালের জেনেটিক হেরিডিটি ডিএনএ অথবা আরএনএ বহন করে। যাদের বডিতে ডিএনএ আছে তাদের বডিতে ডিএনএ বহন করবে, যাদের বডিতে আরএনএ আছে তাদের বডিতে আরএনএ বহন করবে। এবং কিছু কিছু ভাইরাস আছে, ওই ভাইরাসের বডিতে আইদার ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা প্রেজেন্ট থাকবে। ব্যাকটেরিয়াতে ডিএনএ আরএনএ থাকবে। আমাদের মতো হিউম্যান, মানুষ, গরু, ছাগল ইত্যাদি অনেক ধরনের প্রাণীর মধ্যে ডিএনএ আরএনএ দুটোই প্রেজেন্ট থাকে। কিছু কিছু প্রাণীতে যদি এক্সেপশনাল ভাইরাসের মতো হয় তখন সেখানে একটা প্রেজেন্ট থাকবে, যে কোনো একটা। কিন্তু যেটাই প্রেজেন্ট থাক, এদের কাজই হচ্ছে হেরিডিটি বহন করা বা ইনফরমেশন ট্রান্সফার করা ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং। এবং এই ডিএনএটাকে আমি বলবো যে এখানে হচ্ছে সমস্ত ইনফরমেশন স্টোর করা থাকে, কারো কোনো বৈশিষ্ট্য, আচার আচরণ, তার বিহেভিয়ার সবকিছুই ডিএনএ এর মধ্যে স্টোর করা থাকে। তো আমাদের তো প্রয়োজন হতেই পারে ডিএনএটাকে মাল্টিপ্লাই করানোর জন্য, তাই না? কোনো কারণে কোনো একটা ফরেন্সিক আইডেন্টিফিকেশনের জন্য কিংবা কোনো ধরনের মেডিকেল ডায়াগনোসিসের জন্য আমাদের প্রয়োজন হতেই পারে একটা ছোট্ট পিস অফ ডিএনএ কে আমি অনেক মাল্টিপ্লাই করব, কিংবা ক্লোনিং এর জন্য মাল্টিপ্লাই করার প্রয়োজন হতে পারে। এই মাল্টিপ্লিকেশনের কাজটাই করে পিসিআর বা পলিমারেজ চেইন রিয়েকশন। এইখানে মোট কথা করা হয় কি, এখানে আমি যদি একটা পিস অফ একটা ডিএনএ নিই, ডিএনএ তো আমরা জানি যে ডাবল স্ট্র্যান্ডেড এরকম করে যেতেই থাকবে। সো এই ডিএনএর মধ্যে এখানে নিউক্লিওটাইড গুলো আছে। আমরা কি করব, একটা স্পেসিফিক রিজিয়নকে কাট করব। ধরলাম আমি এই রিজিয়নটাকে কাট করব, কাট করে এই পিস অফ স্পেসিফিক ডিএনএ কে আমি হচ্ছে মাল্টিপ্লাই করাবো, রেপ্লিকেশন করিয়ে অনেক অনেক ডিএনএ তৈরি করবো। হাজার 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 ডিএনএ, কোটি কোটি ডিএনএ আমি এই পিস অফ ডিএনএ থেকে তৈরি করব। তো মোট কথা কাজ হচ্ছে, আমাদের আউটকাম কি? আউটকাম হচ্ছে আমি একটা ছোট্ট স্মলার অ্যামাউন্ট অফ ডিএনএ থেকে আমি হিউজ অ্যামাউন্ট অফ ডিএনএ পাচ্ছি। আমি এখানে লিখে রেখেছি একটু তাড়াতাড়ি করার জন্য যে ইউজেসটা কিরকম হতে পারে। যে এখানে যে ইউজেস, পিসিআর ইজ এ টেকনোলজি that is used for rapidly producing or amplifying millions of billions of copies of a specific agent, DNA, of medical testing, forensic analysis, biological research, etc. মোট কথা ফরেন্সিক অ্যানালাইসিসে এটা অনেক বেশি ইউজ করা হয়। যেমন আমি যদি কোনো একটা স্যাম্পল নেই, একটা স্যাম্পলের ধরলাম যে স্যাম্পলগুলো নষ্ট হয়ে গেছে, আমি জাস্ট একটা চুল পেলাম কিংবা কোনো ধরনের স্যালাইভা পেলাম কিংবা কোনো ধরনের লিকুইড কোনো কিছু পেলাম, বা তার স্কিনের একটা পার্ট পেলাম। এই ছোট্ট পিস অফ স্যাম্পল থেকে আমি আসলে এখান থেকে ডিএনএটাকে এক্সট্রাক্ট করে আমি এখানের পিসিআর করে আমি এই ছোট্ট ডিএনএ কে আমি অনেকগুলো মাল্টিপ্লাই করতে পারবো। দেন আমি এটাকে ফরেন্সিক ফার্দার স্টাডিতে ইউজ করতে পারবো, কারণ ডিএনএটাকে অ্যামাউন্টে বাড়াতে হবে। আমি তো জানি না যে আমার কয়টা টেস্ট দরকার হবে, কিংবা আমি যদি পরবর্তীতে ডায়াগনোসিস করি কোনো একটা ডিজিজের, তো আমি তো জানি না যে এখানে কতটুকু ডিএনএ লাগবে কিংবা কয়টা টেস্ট আমার ফার্দার করা হতে পারে, কিংবা ডিএনএ প্রিভেনশনও করা হয়, সরি প্রিজার্ভেশনও করা হয় কোনো একটা ল্যাবে। ল্যাবে করা হয় এটা, যে একটা ডিএনএ স্যাম্পলকে আমি অনেক অনেক দিন ধরে প্রিজার্ভ করে রাখছি। সো এই কাজটা করে পিসিআর। পিসিআর করে আমি ডিএনএটাকে মেইনলি এমপ্লিফাই করা হয়, করে রেপ্লিকেশন করে এটাকে অনেক অনেক সংখ্যায় বাড়ানো হয়। এটা হলো ডিএনএ পলিমারেজ চেইন রিয়েকশনের মেইন প্রিন্সিপাল বলা যেতে পারে। বা পিসিআর কেন করে আমরা বুঝতে পারলাম পিসিআর কেন করে। আমরা এখন আসি যে পিসিআরটা কিভাবে করে। পিসিআর কি কি জিনিস লাগে সেটা আমাদের আগে জানতে হবে। যে একটা পিসিআর করব আমি, পিসিআর এ কি কি জিনিস লাগবে। পিসিআর এ যদি যে জিনিসটা লাগবে আমাদের সেটা যদি আমি দেখি, তাহলে এটা হলো, সরি,
একটু ঠিক করতে, এই যে আমি উপরে লিখে রেখেছি রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টসে কি কি জিনিস লাগবে? রিকোয়ারমেন্টসে রিকোয়ারমেন্টসে লাগতে পারে, প্রথমেই লাগবে ডিএনএ টেমপ্লেট। এক নম্বরে ডিএনএ টেমপ্লেট লাগবে। এখানে ডিএনএ টেমপ্লেটটার কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, 100 to 35,000 বেস পেয়ার ইন লেন্থ। এটা কিন্তু এই নির্দিষ্ট সাইজেই কিন্তু নিতে হবে, এর মধ্যে এর বেশি নিলেও সমস্যা, কম নিলেও সমস্যা। বেশি নিলে মনে হতে পারে যে ডিএনএ পরবর্তী ফার্দার যে সময় আমি প্রাইমার অ্যাড করব কিংবা নিউক্লিওটাইড অ্যাড করব, তখন এখানে জোড়া লেগে একটা টাইটিং পজিশনে চলে আসতে পারে, যার কারণে পিসিআরটা নাও হতে পারে। আর কম নিলে অনেক সময় যে প্রাইমার জোড়া নাও লাগতে পারে, লেন্থ যদি কম হয়, এরকম আর কি। প্রত্যেকটা জিনিস মেপে মেপে করতে হবে, ডিএনএ টেমপ্লেটটাও মেপে নিতে হবে, প্রাইমারটাকেও মেপে নিতে হবে। তারপর আসতেছে অলিগোনিউক্লিওটাইড প্রাইমার্স। টু প্রাইমার সিনথেটিক অলিগোনিউক্লিওটাইড 17 to 13 নিউক্লিওটাইড লেন্থস উইচ আর কমপ্লিমেন্টারি টু রিজিয়ন ফ্ল্যাঙ্কিং দ্য টার্গেট ডিএনএ। এই যে যেটা বললাম, এই ডিএনএর টেমপ্লেট নিলাম, টেমপ্লেটের সাথে আমি এইটার কমপ্লিমেন্টারি আমি প্রাইমার নিব। প্রাইমার কিভাবে কাজ করে আমরা পরে প্রসিডিউরের সময় আমরা দেখব। তো আমি প্রথমে নিলাম ডিএনএ, তারপর নিলাম প্রাইমার। প্রাইমারের লেন্থও কিন্তু আমি বললাম যে মেপে মেপে নিতে হবে। এখানেও মেপে নিয়েছে কত, 17 to 30 নিউক্লিওটাইড লেন্থ। এটা কিন্তু মাপা একদম। তারপর ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট। এখানে এই যে ডিএটিপি, সিএটিপি, জিটিপি, টিটিপি। আমরা জানি যে ডিএনএ তে 4টা নিউক্লিওটাইড থাকে, একটা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এর মধ্যে এর অ্যাডিনিনের সাথে আহ, অ্যাডিনিনের সাথে থায়ামিন ডাবল বন্ডে থাকে, আর সাইটোসিনের সাথে গুয়ানিন ট্রিপল বন্ডে থাকে। তো এই বন্ডটা আসলে আমাদের তো যদি ডিএনএ কে মাল্টিপ্লাই করাইতেই হয়, আমি তো প্রাথমিক ডিএনএ তে তো আমার এই বন্ডগুলা ছিল, কিন্তু আমি যখন নতুন নতুন ফার্দার ডিএনএ তৈরি করব, ওই ডিএনএ গুলোতেও তো আমার এইরকম বন্ড থাকতে হবে, রাইট? সেই কারণে আমার শুধু প্রাইমার অ্যাড করলেই হবে না, আমাকে এখানে নিউক্লিওটাইডও অ্যাড করতে হবে। সো আমি এখানে তারপর নিউক্লিওটাইড অ্যাড করব। বুঝতে পারলাম কেন এটা ইউজ করা হয়েছে, নিউক্লিওটাইড অ্যাড করব। তারপর আরেকটা এনজাইম আছে, এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। এটার কারণ, এই পলিমারেজ এনজাইমটা আসলে আমাদের, আমরা যখন রেপ্লিকেশন স্টাডি করি, ডিএনএ রেপ্লিকেশন, তখন আসলে আমরা দেখি যে ডিএনএ পলিমারেজ এনজাইমটা কি করে, ডিএনএ কে ইলংগেশন করায়। বেস পেয়ার গুলো যখন এই যে নিউক্লিওটাইড গুলো যুক্ত হয়, তখন এই ডিএনএ গুলো ইলংগেটেড করে, লম্বা করে, যাতে লম্বা ডিএনএ তৈরি হতে পারে। সো আমাদের এখানেও যেহেতু আমরা অনেক অনেক ডিএনএ কে মাল্টিপ্লাই করব, সেই কারণে আমাদের এখানে ডিএনএ পলিমারেজ এনজাইমটা প্রয়োজন। এবং এই এখানে ডিএনএ পলিমারেজ এনজাইমের জন্য আমাদের স্পেসিফিক টেম্পারেচার আছে, যেটা হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারে আমার ডিএনএ পলিমারেজ এনজাইমটা রাখা হবে। বিকজ এটা কিন্তু একটা এনজাইম। সো এনজাইম আমরা জানি যে ডিন্যাচারেশন হয় যদি টেম্পারেচার এর এক্সেস পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু এনজাইমের যে কেমিক্যাল ফর্মুলা বা কেমিক্যাল স্ট্রাকচার, এটা ভেঙে নষ্ট হয়ে যায়, তখন আর এনজাইমটা ভালো করে কাজ করতে পারে না। এই জন্য আমরা কি করব, একটা উইথস্ট্যান্ড টেম্পারেচারে আমরা এটা রাখবো, যেটা হচ্ছে এর জন্য 95 ডিগ্রি সেলসিয়াস। তারপর আসি বাফার সিস্টেম। বাফার সিস্টেমের জন্য আমরা দুইটা মেটাল ইউজ করতে পারি, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম। এটা কেন ইউজ করা হয়, এখানে মজার একটা জিনিস আছে, আমি এই জিনিসটা দেখাই। বাফার কেন ইউজ করা হয়? বাফার ইউজ করার জন্য আমি ধরলাম যে এটা হলো ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ এনজাইম, এখানে এই ডিএনএ পলিমারেজ এনজাইম, আর এটা হলো ডিএনএ, আমি ডিএনএ আঁকা লাগবে এখানে। তো এটা ধরলাম ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। সো এই পলিমারেজ এনজাইমের এক বাইরের যে সারফেস, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। ওকে, যেমন এখানে থাকতে পারে অ্যাসপার্টেট। অ্যাসপার্টেট আয়ন থাকতে থাকে অনেক বেশি, সো অ্যাসপার্টেটটা নেগেটিভ আয়নাইজড। সো এই ডিএনএ পলিমারেজের বাইরের সারফেসটা হচ্ছে নেগেটিভ চার্জড। এবং এই ডিএনএ এর বাইরের সারফেসটাও কিন্তু নেগেটিভ। কেন? কারণ এখানে ফসফেট আয়ন আছে, রাইট? এখানে প্রত্যেকটাতে ফসফেট আয়ন জোড়া হিসেবে কাজ করে। এই যে এই এটি কি বলে, নিউক্লিওটাইডের এখানে কিন্তু ফসফেট আছে, সো এখানে কিন্তু ফসফেট আয়ন থাকে। সো এখানে কি, এটাও কিন্তু নেগেটিভ। সো আমি যদি এটাকে বাফারিং অ্যাকশনের কাজ কি, বাফারিং অ্যাকশনটা হচ্ছে নিউট্রালাইজ করা, পজিটিভকে নেগেটিভ দিয়ে নিউট্রালাইজ করা। অ্যাসিড বেজের ক্ষেত্রে যেরকম করে পজিটিভ নেগেটিভ নিউট্রালাইজ করে, এখানেও আমি নিউট্রালাইজ করব। সেই জন্য আমি ধরলাম এখানে আমি ম্যাগনেসিয়াম 2+ আয়ন দিলাম। ম্যাগনেসিয়াম 2+ আয়ন দিলে কি হবে, এটা কি করবে, এখানে বাইন্ড করে এটাকে, যেহেতু নেগেটিভ আয়ন বেশি আছে, সো এটাকে বাইন্ড করে এটা কি করবে, বাফারিং করে নিউট্রালাইজ করে ফেলবে, এবং এই এই ডিএনএ পলিমারেজটা অ্যাক্টিভেট করে ফেলবে। অ্যাক্টিভেট। সো এই বাফারিং এর কাজ কি? বাফারিং এর কাজ হচ্ছে অ্যাক্টিভেট দ্য ডিএনএ পলিমারেজ এনজাইম। এবং তারপর কি হবে, তারপরে ডিএনএ পলিমারেজটা এই আমি যে প্রাইমার গুলো অ্যাড করেছি এখানে লাগানোর পরে, ডিএনএ পলিমারেজ দেওয়ার পরে যখন এই বাফারিংটা দিব, তারপর সে ইলংগেটেড ডিএনএ তৈরি করতে থাকবে। বুঝতে পারলাম, এই হচ্ছে বাফারের মানে অ্যাকশন অফ বাফার। অ্যাকশন অফ বাফার, এটা হলো বাফারের অ্যাকশন।
কি কোন ক্ষেত্রে? পিসিআর এর ক্ষেত্রে। এখন আমি বুঝে ফেললাম যে কি কি ধরনের জিনিস লাগবে, আমি জেনে ফেললাম। তারপর হচ্ছে ইউজেস ওকে বুঝে ফেললাম। এখন আমরা চলে যাই প্রসিডিউরে। প্রসিডিউরে আমি এখানে একটা ছবি অ্যাড করেছি। ছবিটা এই যে এই ছবিটা, এই ছবিটা আমি অ্যাড করেছি। আমি একটু বড় করি। ওকে, এই ছবিটা আমি অ্যাড করেছি। এখানে প্রসিডিউরটা ভালো করে বোঝা যায়। যেমন পিসিআর স্টেপস, প্রথমে আমি কি করলাম, আমি যেটা বললাম যে প্রথমে আমি ডিএনএ কে, এই যে একটা ডিএনএ স্যাম্পল আছে, এই ডিএনএ স্যাম্পল থেকে আমি হচ্ছে ডিএনএ এক্সট্রাক্ট করব। সো আমি ডিএনএ এক্সট্রাক্ট করলাম, কিন্তু ডিএনএ কি, ডিএনএ আমরা জানি যে ডাবল হেলিক্স। সো আমাকে প্রথমে ডাবল হেলিক্স থেকে সিঙ্গেল হেলিক্স, মানে সিঙ্গেল হেলিক্স তৈরি করতে হবে। কেন? কারণ আমি প্রত্যেকটা স্ট্র্যান্ড থেকে আলাদা আলাদা ডিএনএ বের করব, মানে তৈরি করব প্রত্যেকটা স্ট্র্যান্ড থেকে। একটা তো হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, একটা লেগিং স্ট্র্যান্ড। ধরলাম এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড আর এটা হচ্ছে লেগিং স্ট্র্যান্ড। লেগিং স্ট্র্যান্ড। সো এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। এখানে কি করতেছে, এইটা এদিক বরাবর যাবে এবং এটা এদিক বরাবর আসবে, কমপ্লিমেন্টারি, একটার সাথে আরেকটা পরিপূরক। যেমন এখানে যদি এ থাকে, এখানে আসবে টি। এখানে যদি জি থাকে, এখানে আসবে সি। কখনোই জি এর সাথে টি আসবে না। যদি আসে তাহলে এটা প্রুফ রিডিং করে। বুঝাতে পারলাম? মানে এখানে যদি উল্টাপাল্টা কোনো নিউক্লিওটাইড আসে, তাহলে বডির মেকানিজম হচ্ছে এখানে সেলফ প্রুফ রিডিং করার মেকানিজম আছে ডিএনএ এর মধ্যে। সো এগুলা কিন্তু প্রুফ রিডিং করে আবার তৈরি করে ফেলে। তো কোনো কারণে এখানে যদি উল্টাপাল্টা নিউক্লিওটাইড আসে, তখন আসলে এখানে মিউটেটেড ডিএনএ তৈরি হয়। এবং ডিএনএ অনেক সময় এই কারণে অনেক ডিজিজও তৈরি হয়, হেরিডিটারি ডিজিজও তৈরি হয় এই মানে উল্টাপাল্টা নিউক্লিওটাইড আসার কারণে। ওকে। তো আমরা এই যে এটা দেখলাম যে এখানে প্রথমে কি ছিল, ডাবল হেলিক্স ডিএনএ ছিল। এবং এই ডাবল হেলিক্স ডিএনএটা আমি সিঙ্গেল হেলিক্সে কনভার্ট করব। তাহলে যেহেতু ডিএনএ একটা প্রোটিন, এখানে প্রোটিন আছে, সো আমি এখানে যদি হায়ার টেম্পারেচার দেই, তাহলে কি হবে, আমার এখানে যে বন্ডগুলো আছে এই বন্ডগুলা ভেঙে যাবে। এই বন্ডগুলো ভাঙার পরে আমার এখানে কি তৈরি হবে, এখানে কিন্তু ডাবল হেলিক্সের যে স্টেপটা, এই স্টেপটা কিন্তু এখানে নাই। এখানে একটা স্ট্র্যান্ড তৈরি হয়েছে, এখানে আরেকটা স্ট্র্যান্ড আলাদা হয়ে গেছে। একদম একদম সেপারেটেড ফ্রম ইচ আদার। আমরা কি করলাম, স্টেপ 1-এ 95 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি ডিএনএ কে ডাবল হেলিক্স স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল হেলিক্সে কনভার্ট করলাম। ওকে। ওকে, আমরা এখন আসবো 2 নাম্বার স্টেপে। 2 নাম্বার স্টেপে কি করতেছে, 2 নাম্বার স্টেপে আমি অ্যাড করব প্রাইমার। আমরা যে প্রাইমার গুলো দেখেছিলাম, এই প্রাইমার গুলো আমরা অ্যাড করব। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইমার আছে, সবুজ কালার প্রাইমার, কমলা কালার প্রাইমার, এই এরকম প্রাইমার আছে, তাই না? এই প্রাইমার গুলো আমরা এখানে অ্যাড করব। যেমন দ্য সেকেন্ড স্টেপ ইজ হিয়ার। এখানে কি করলো, এখানে আমরা প্রাইমার এড করলাম, এই যে পি, এই যে প্রি প্রাইমারটা এখানে চলে আসছে, দিস প্রি প্রি প্রাইমার ইজ অ্যাডেড দেয়ার, এখানে চলে আসলো। তারপর এটা লিডিং স্ট্র্যান্ডে অ্যাড করলাম। তারপর কি করলাম, তারপর আমরা এই যে যেমন এই যে গ্রিন কালার প্রাইমারটাকে আমি কোথায় অ্যাড করব, ধরলাম এই গ্রিন কালারটাকে আমি কি কালার দিব, বললাম এটাই দিই, লাল কালার দিয়ে বোঝাই। এই গ্রিন কালার প্রাইমারটাকে আমি এখানে অ্যাড করলাম। তাহলে এটা হচ্ছে লেগিং স্ট্র্যান্ড অ্যাড করলো, এটা কমপ্লিমেন্টারি টু দ্য লিডিং স্ট্র্যান্ড। সো এই লেগিং স্ট্র্যান্ডে আমি প্রাইমারটা অ্যাড করলাম। তার মানে লিডিং স্ট্র্যান্ডে আমি একটা প্রাইমার অ্যাড করলাম, লেগিং স্ট্র্যান্ডে একটা প্রাইমার অ্যাড করলাম। এখানে আমি দেখালাম একটা, কিন্তু আসলে এখানে প্রাইমার অ্যাড করা হবে অনেকগুলা। প্রত্যেকটা পার্টে এখানে প্রাইমার অ্যাড করা হবে। সো প্রাইমার অ্যাড করার পরে আমি কি করব, আমি দেখেছিলাম যে প্রাইমার অ্যাড করার পরে 3 নম্বরে কি দিই আমরা, একটা টেস্ট টিউবে কি থাকবে, নিউক্লিওটাইডস। কারণ প্রাইমার অ্যাড করলেই হবে না, আমার এখানে নিউক্লিওটাইডসও অ্যাড করতে হবে, বিকজ প্রত্যেকটা স্ট্র্যান্ড থেকে আলাদা আলাদা ডিএনএ তৈরি হবে, রাইট? একটা স্ট্র্যান্ড থেকে দুইটা করে, মানে এটার একটা কপি তৈরি হবে, আমার এটার একটা কপি তৈরি করব, এটার একটা কপি তৈরি করব, আর এটার একটা কপি তৈরি করব। বুঝাইতে পারলাম? তাহলে এখানে আমার তো একটা দিয়ে হচ্ছে না, আমার তো আরেকটা লাগবে। এখন প্রাইমার এড করলেই তো হবে না, আমার তো এইটার মতো জিনিস লাগবে। এটার মধ্যে কি আছে, এ আছে, টি আছে, সি আছে, জি আছে, এরকম জিনিস আছে না? সো এই জিনিসগুলো আমাকে এখানে অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে এই জিনিসগুলো অ্যাড করব। অ্যাড করব, ভালো কথা, আমি দেখবো অ্যাড কিভাবে করে। তার আগে আমাকে এই কিছু জিনিস মুছতে হবে। ওকে, আমি এখানে অ্যাড করব। এখানে আমি ধরলাম এটা মুছে দিলাম, প্রাইমার এড করে ফেললাম। এখন আমি 3 নাম্বার স্টেপে যাবো। 3 নাম্বার স্টেপ কি? 3 নাম্বার স্টেপ হচ্ছে আমি এখানে এই যে নিউক্লিওটাইড অ্যাড করব, নিউক্লিওটাইড অ্যাড করব। তাহলে আমি এই যে জিটিপি, হ্যাঁ, সিটিপি, এটিপি, জিটিপি, এগুলো আমি অ্যাড করব। অ্যাড করার পরে তারপরে আমি কি করব, তারপরে হচ্ছে আমি এই যে 3 নাম্বার স্টেপ, স্টেপ 3, এখানে কি করলাম, এখানে আমি অ্যাড তো করলাম, অ্যাড করার পরে আমি অ্যাড করব ডিএনএ পলিমারেজ এনজাইম। দিস ইজ দ্য ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ মারেস এনজাইম। এবং প্রত্যেক ধাপে কিন্তু টেম্পারেচার এখানে কিন্তু কমবে। আমি প্রথম স্টেপে দেখেছিলাম টেম্পারেচার কত, 95 ডিগ্রি সেলসিয়াস। তারপরে
এই স্টেপে আসার পরে যেমন এনিলিং, এনিলিং কি, এনিলিং মানে হচ্ছে এই যে আমি প্রাইমার এড করছি যে এটাকে বলে এনিলিং। সো এনিলিং এর সময় আমি টেম্পারেচারটাকে ফল করে কত নিয়ে আসলাম, 55 ডিগ্রি সেলসিয়াসে। তারপরে 2 নাম্বার স্টেপে কিন্তু টেম্পারেচার কমলো, তাহলে ফার্স্ট স্টেপ 95 ডিগ্রি সেলসিয়াস, সেকেন্ড স্টেপ 55 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড থার্ড স্টেপ again the temperature will be 72 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে 95 ছিল, তারপর 55 ছিল, তারপর 72 ছিল। তো প্রত্যেক ধাপে আমার টেম্পারেচার বাড়তেছে, বাড়তেছে কমতেছে এরকম, সরি, প্রথম ধাপে আমি বাড়াচ্ছি, তারপরের ধাপে কমাচ্ছি, তারপরের ধাপে আবার বাড়াচ্ছি। তো 3 নাম্বার স্টেপে আমি কি অ্যাড করব, 3 নাম্বার স্টেপে আমি অ্যাড করব ডিএনএ পলিমারেজ এনজাইম। দিস ইজ দ্য এনজাইম। এই এনজাইমটা কি করবে, এই যে আমরা দেখতে পাচ্ছি কি এখানে প্রাইমার ছিল, এখানে প্রাইমার ছিল লাল কালার সবুজ কালার, হ্যাঁ কমলা কালার সবুজ কালার প্রাইমার ছিল। এই প্রাইমারের মধ্যে আমি কি করলাম, এগুলা কি, এই যে এই জিনিসগুলা কি, প্রশ্ন আসতে পারে এগুলা কি, এই যে উপরে এই যে এইগুলা হচ্ছে নিউক্লিওটাইড, এগুলা কি নিউক্লিওটাইড। সো আমি নিউক্লিওটাইড এখানে অ্যাড করব এখানে, এখানেও অ্যাড করব এখানে। তাহলে অ্যাড করার পরে আমি কি অ্যাড করব, ডিএনএ পলিমারেজ এনজাইম, বিকজ এখানে ইলংগেশন করতে হবে, মানে এক্সটেনশন করতে হবে ডিএনএটাকে লেন্থে। সো এই এই এনজাইমটা আমি অ্যাড করলাম, ডিএনএ পলিমারেজ এনজাইমটা অ্যাড করলাম প্রাইমার এবং নিউক্লিওটাইড অ্যাড করার পরে। এবং টেম্পারেচার এখানে কত, 72 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি হবে, এটা এক্সটেন্ড করবে, এটা এদিকে যাবে, এটা এইদিকে আসবে। ওকে, বুঝাইতে পারলাম, মানে এরকম করে যাবে আসবে। সো এইখানেও ডিএনএ পলিমারেজ আছে, এখানেও ডিএনএ পলিমারেজ আছে, তাহলে কি একটাতে হবে, একটাতে কি আগাবে, নো, এখানে দুইটাতেই আগাবে, উপরের স্ট্যান্ডেও আগাবে, নিচের স্ট্যান্ডেও আগাবে। তার মানে কি, তার মানে এই স্ট্যান্ডটাও আগাচ্ছে, এই স্ট্যান্ডটাও আগাচ্ছে। ওকে, একটা 3 to 5, একটা হচ্ছে এই যে 3 to 5 স্ট্র্যান্ড বরাবর, আর একটা হচ্ছে 5 to 3 স্ট্র্যান্ড বরাবর, একটা স্ট্র্যান্ডের একটা কমপ্লিমেন্টারি, এটা 5 থেকে শুরু, 3-এ শেষ, তাহলে যেটা নতুন তৈরি হবে সেটা 5 থেকে শুরু হবে, 3-এ শেষ হবে, উল্টা দিক থেকে আসবে। ঠিক আছে, যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু, এটা এরকম আর কি, যেমন 5 থেকে শুরু হলো, 3-এ শেষ হলো। তাহলে আমি এটার কমপ্লিমেন্টারি যদি শুরু করতে চাই, তাহলে এখান থেকে শুরু হবে, এখান থেকে আবার এটা আবার 5 হবে, এটা 3 হবে, এরকম কমপ্লিমেন্টারি, বিকজ দ্য স্ট্র্যান্ড উইল বি কমপ্লিমেন্টস ফ্রম এইচ আদার, বিকজ এখানে যদি এ থাকে আমার উল্টা দিকে টি আসতে হবে, এখানে যদি সি থাকে উল্টা দিকে জি আসতে হবে। সো এই জিনিসগুলো কমপ্লিমেন্ট করতে হবে, না হলে কিন্তু ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে না। তাহলে এখানে এই যে এই জিনিসটা তৈরি করার পরে, এনজাইমটা দেওয়ার পরে কি হলো, ইলংগেশন হলো। ইলংগেশন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে লাস্ট স্টেপ। এখানে কি দেখতে পেলাম, এখান থেকে একটা কপি তৈরি হলো, এখান থেকে একটা কপি তৈরি হলো। শুরুতে কিন্তু এই দুইটা কপি ছিল, এই দুইটা কপি ছিল, তারপর এগুলো হচ্ছে নিউ কপি, এই যে এন লিখলাম, এগুলো হচ্ছে নিউ কপি। তাহলে একটা স্ট্র্যান্ড থেকে আমার এই যে একটা ডাবল স্ট্র্যান্ড থেকে কয়টা তৈরি হলো, 4টা, তাই না? তাহলে দুইটা থেকে কয়টা তৈরি হবে, 8টা। এটা কিন্তু আবার রিপিটেড হবে এখান থেকে, এটা কিন্তু এখন আমার মানে রিয়াক্ট্যান্ট। এই স্টেপটা আমি এখন আবার এখান থেকে আরো দুইটা তৈরি হবে, এখান থেকে আরো দুইটা তৈরি হবে, এরকম করে তৈরি হতেই থাকবে। তাহলে কি, রিপিট সাইকেল 20 to 40 টাইমস, এখানে বারবার রিপিট হতে থাকবে। এখানে আমি শুরুতে কয়টা ডিএনএ নিয়েছিলাম, একটা ডিএনএ, এখান থেকে এক্সট্রাক্ট করে একটা ডিএনএ ধরলাম, এই পোর্শনটাকে কেটে আমি এখানে নিয়ে আসছিলাম, কিন্তু এখান থেকে নিয়ে আসার পরে রেপ্লিকেশন তৈরি করার পরে আমার এখানে কি দুইটা ডিএনএ তৈরি হয় নাই। এই প্রত্যেকটা ডিএনএ আমি যদি এখানে পার্ট করে কাটি, কাটার পরে আবার এখান থেকে আরো দুইটা তৈরি হবে, এখানে যদি কাটি আবার এখান থেকে আরো দুইটা তৈরি হবে। তো এইভাবে চলতেই থাকবে, আমি যতবার নিতে চাইবো ততবার আমি নিতে পারবো এখান থেকে। তাহলে কি, একটা ছোট্ট পিস অফ ডিএনএ থেকে আমি অনেক ধরনের ডিএনএ, মানে অনেক ধরনের না, সেম টাইপ অফ ডিএনএ আমি কপি করলাম, জেরক্স মেশিনের মতো কপি করলাম। তাহলে এই ডিএনএটাকে আমি পরে জিন ক্লোনিং এ ইউজ করতে পারবো, ডায়াগনস্টিক টুলে ইউজ করতে পারবো, জেনেটিক থেরাপিতে ইউজ করতে পারবো, কিংবা কোনো ধরনের ফরেনসিক মেডিসিনে ইউজ করতে পারবো, আমি যে অনেক কাজে ইউজ করতে পারবো, এবং প্রিজার্ভও করতে পারবো। তাহলে আমি বুঝতে পারলাম যে পলিমারেজ চেইন রিঅ্যাকশনটা কিভাবে কাজ করে, কি কাজ করে, এবং প্রিন্সিপাল গুলা কি, এবং পিসিআর এ কি কি জিনিস লাগে, এবং টেম্পারেচার কেন বাড়াই কমাই, আমি এই জিনিসগুলা ইন ব্রিফলি বলার চেষ্টা করেছি। আমি যে এত বেশি বলেছি তাও না, আমি জাস্ট বলার চেষ্টা করেছি, গল্প করেছি যে পিসিআরটা কিভাবে হয়। আশা করছি আমি টুকটাক বোঝাইতে পারছি। সো আজকে এই পর্যন্তই, টাটা।